আজকে আমরা ভেক্টরের সবথেকে কঠিন লাগে তোমাদের কাছে যে টপিকটা সেটা হচ্ছে ভেক্টরের ক্যালকুলাস, সেটা নিয়ে একটু কথা বলি। তো ভেক্টরের ক্যালকুলাস নিয়ে যদি কথা বলতে হয়, প্রথমে আমরা কিছু বেসিক জিনিস সম্পর্কে আইডিয়া নিতে হবে, যে স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র, এসব নিয়ে আইডিয়া নিতে হবে। তো স্কেলার রাশি আমরা তো জানি, স্কেলার রাশি কি, যে কোনো মান, যেমন 2, 3, 4, 5 এগুলো আমার স্কেলার মান, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার স্কেলার রাশি। এখন যদি আমি স্কেলার ক্ষেত্রর কথা বলি, স্কেলার ক্ষেত্র কি হবে? এই রাশিগুলোর সাথে যদি আমি ডাইমেনশন বা ক্ষেত্র যোগ করে দিই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই অক্ষগুলো যদি যোগ করে দিই, তখনই হবে আমার এটা স্কেলার ক্ষেত্র। যেরকম আমি লিখতে পারি 2xy, এটা একটা স্কেলার ক্ষেত্র, 3yz, এটা একটা স্কেলার ক্ষেত্র, হ্যাঁ, 5z x কিউব, এটা একটা স্কেলার ক্ষেত্র, ঠিক আছে। তো এইগুলো প্রত্যেকটা এক একটা স্কেলার ক্ষেত্র। এখন আমরা যদি একটু সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যেমন ধরো আমার এই রুমের মধ্যে এইদিকে দরজা আছে, এইদিকে জানালা আছে, এইদিকে জানালা আছে, ঠিক আছে। তো আমি বললাম আমার এই রুমের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আমার এই রুমের টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা কি একটা স্কেলার রাশি না? হ্যাঁ, এটা একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি। এখন যদি আমি স্কেলার ক্ষেত্র বলতে চাই, তাহলে আমি কিভাবে বলবো যে আমার এই দিকের জানালার পাশে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আমার ওই দিকের জানালাতে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, দরজার কাছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আমি যদি বলি জানালায়, ডান পাশের যে জানালা, ওই জানালায় হচ্ছে আমার 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, দরজায় হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এইসব ক্ষেত্র যখন আমি স্পেসিফিকভাবে কোনো একটা কিছুর বলতেছি, তখন এর ক্ষেত্রে আমাদের ওটা হয়ে যাবে স্কেলার ক্ষেত্র। আশা করি তোমরা স্কেলার ক্ষেত্র সম্পর্কে আইডিয়া নিছো। এখন স্কেলার ক্ষেত্রকে আমরা যেভাবে প্রকাশ করি, ঠিক আছে, স্কেলার ক্ষেত্রকে ধরি আমি সাই দিয়ে প্রকাশ করলে এটা একটা স্কেলার ক্ষেত্র হবে। ধরো যা এখানে লেখা আছে ওইগুলোর আমি যোগ করে দিলাম, এটা একটা স্কেলার ক্ষেত্র। আচ্ছা, তারপরে আমরা আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি? ওই স্কেলার মানের সাথে একটা দিক লিখে যাবে, আমরা একক ভেক্টর লাগাই দিব, যেমন আই ক্যাপ, জে ক্যাপ, হ্যাঁ, কে ক্যাপ, এগুলো যখন যুক্ত করব তখনই হয়ে যাবে সেটা ভেক্টর রাশি। আমি যদি ভেক্টর রাশি বলি, ধরো এখানে আমি 3i ক্যাপ, 4j ক্যাপ, 5k ক্যাপ, তাহলে প্রত্যেকটা হচ্ছে আমার জন্য ভেক্টর রাশি। তাহলে আমার ভেক্টর ক্ষেত্র কি হবে? ভেক্টর ক্ষেত্র হবে সেম আগের মতোই, তার সাথে আমি শুধু তার অক্ষ জুড়ে দিব, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই অক্ষগুলো যখন তার সাথে আমি জুড়ে দেবো, যেমন আমি এখানে লিখতে পারি 3xy ক্যাপ, এখানে লিখতে পারি আমি 4yz জে ক্যাপ, এখানে আমি লিখতে পারি 5 ধরো zx কিউব কে ক্যাপ। তাইলে এই যে জিনিসটা, এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা, যদি আমি কমা দিই, প্রত্যেকটা হচ্ছে আমার জন্য এক একটা ভেক্টর ক্ষেত্র। প্রত্যেকটা কি এক একটা ভেক্টর ক্ষেত্র। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, যে স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র, এই দুইটা টার্মই আমাদের কাছে নতুন আসছে, স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র। যখন আমরা স্কেলার মানের সাথে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এগুলো জুড়ে দিব, তখন সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। এবং যখন আমরা ভেক্টর মানের সাথে, ভেক্টর মান প্লাস ভেক্টরের যে দিক, তার সাথে যখন আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই ডাইমেনশনগুলো যখন আমরা তার সাথে যুক্ত করব, তখন সেটা হয়ে যাবে ভেক্টর ক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, তোমাদের হায়ার ম্যাথ বইয়ে ক্যালকুলাসের 2টা চ্যাপ্টার আছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। তো ওই 2টা চ্যাপ্টারে তোমরা আরও বিস্তারিত জানবে। তবে আমাদের এই ভেক্টরের ক্যালকুলাস পড়তে গেলে কিছু বেসিক জানতে হবে তোমার ডিফারেন্সিয়েশনের আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের। তো আমরা খুবই অল্প বেসিক সম্পর্কে আইডিয়া নিব, বাকি সব তোমরা হায়ার ম্যাথে আরও বিস্তারিত জানবা ওই চ্যাপ্টারে, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েশন করি আমরা, ডিফারেন্সিয়েশনে লিখি হচ্ছে dx অফ, ধরো যার ডিফারেন্সিয়েশন করব, হ্যাঁ, আর ওইখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ddx এর বদলে লিখি হচ্ছে del x, ঠিক আছে। আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা এই জায়গায় ইউজ করব ভেক্টরের ক্যালকুলাসে, দেখবা একটু পরে। ভেক্টর ডিফারেন্সিয়েশন ইকুয়েশন যেটা আছে ওইটা তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা ইউজ করি। আচ্ছা,
তো এই জায়গায় মেইনলি যে ডিফারেন্সটা আছে এই দুইটার মধ্যে ওইটা আসলে কি, যেমন ধরো আমাদের ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি আমরা লিখি এক্স টু দি পাওয়ার এন, ওইটার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা দাঁড়ায় সেটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা তার আগেও আমরা আরেকটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া নিই, ডিডি এক্স অফ কনস্ট্যান্ট আমরা কিভাবে চিনব। ঠিক আছে, তো এইখানে তোমাদের কি আছে আমি একটু জাস্ট বেসিক বোঝার জন্য একটু বলতেছি। আমি আশা করব তোমরা যে ডিফারেন্সিয়েশনের যখন ভিডিওগুলো আসবে তখন খুব ভালো করে এগুলা নোট করে নিবা এবং ভালো করে সবগুলো ম্যাথ প্রবলেম সলভ করে ফেলবা। ঠিক আছে, ধরো আমার এখানে আছে 2x, কি আছে 2x। হ্যাঁ, তো এই 2x এর জায়গায় আমরা কিভাবে কনস্ট্যান্ট চিনব, যে এখানে কনস্ট্যান্ট আছে কিনা বা কনস্ট্যান্ট কিভাবে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, বিস্তারিত সব কিছু তোমরা ডিফারেন্সিয়েশনের যখন চ্যাপ্টার পড়বা, যখন চ্যাপ্টারের ভিডিও দেওয়া হবে তখন তোমরা এগুলা সবগুলা ভিডিও দেখবা ভালোভাবে এবং প্রবলেমগুলো সলভ করে নিবা। ঠিক আছে, তো তখন দেখবা তোমরা এই ডিফারেন্সিয়েশনে একদম প্রো হয়ে যাবা। তো আমরা এখন প্রো হওয়া লাগবে না এই চ্যাপ্টার পড়তে গেলে, জাস্ট একটু বেসিক জানলেই হবে। যদি আমি এখানে 2x থাকে তখন এর ক্ষেত্রে আমার এখানে যে x আছে না ওইটার সাথে আমি এখানে ম্যাচ করব, কোনটা ম্যাচ হয়েছে আমার এটার সাথে ম্যাচ ফাউন্ড। তাহলে যেটার সাথে যেটা ম্যাচ ফাউন্ড, এই যে নিচে যা থাকবে তার সাথে এখানে যদি ম্যাচ ফাউন্ড হয়ে যায় তার মানে এটা বাদে যা আছে ওইগুলো হচ্ছে আমার কাছে কনস্ট্যান্ট। তাহলে এখানে হচ্ছে 2 আমার কাছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো 2 যদি আমার কাছে কনস্ট্যান্ট হয় তখন এর ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন কীভাবে করি, এই কনস্ট্যান্টটারে আমরা বাইরে বার করে দিব এবং এখানে যে x আছে যার সাথে ম্যাচ করছে, হ্যাঁ মিউচুয়াল পাওয়া গেছে, ওইটারে আমরা ডিফারেন্সিয়েশন করব। কনস্ট্যান্টকে আমরা ধরবই না, কনস্ট্যান্ট বাইরে বের করে দিব, ওইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এই ক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করি, x এর মাথার উপরে আমরা কত আছে জানি 1 আছে, তাই না? এখন তুমি এই ফর্মুলায় বসাই দাও তো, এই যে এক্স টু দি পাওয়ার n, এই জায়গায় n এর মান আমার কত হয়ে যাবে 1। তাহলে এক্স টু দি পাওয়ার n এর মান যদি 1 হয়ে যায়, 1 মাইনাস 1 আগে 1, তো এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 কত হয়, এক্স টু কলমে খালি দেন। আমরা এই জায়গায় এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে আমরা জানি 1। যে কোনো কিছুর উপরে মাথার উপরে যদি 0 বসায় দাও এটার মান হয় 1। তাহলে এখানে আমার আলটিমেটলি আনসারটা কি থাকবে, শুধু কনস্ট্যান্ট মান যেটা ওইটাই আনসার থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে 2 রাখলাম, এই জায়গায় ধরো আমরা তো কনস্ট্যান্ট চিনে ফেললাম তাই না। আচ্ছা, তো এই জায়গায় ধরো আমি কিউব দিলাম, কি দিলাম এক্স টু দি পাওয়ার কিউব, 2x টু দি পাওয়ার কিউব। এটাকে আমি এখন ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। ঠিক আছে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো x আর x ম্যাচ করছে, আমার এখানে কনস্ট্যান্ট হচ্ছে 2, আমি কনস্ট্যান্টটা বাইরে বার করে দিলাম, আমার এখানে আছে হচ্ছে x কিউব। আমার সূত্র অনুসারে n এর মান তখন কত হয়ে গেল, n এর মান হচ্ছে 3। তো 3 হয়ে গেলে আমি এখানে 3 মাইনাস 1 তার মানে কত 2, এবং আগে কত বসবে 3 মাইনাস 1, আগে বসবে হচ্ছে n এর মান, n এর মান কত ছিল 3, তার মানে ইন্টু 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 হচ্ছে 2, তাহলে 3 ইন্টু 2 হচ্ছে 6 এক্স স্কোয়ার। এটা হবে তখন এটার ডিফারেন্সিয়েশনের মান। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন তো আমি করলাম, এখন যদি আমি বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি হবে, সেম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও আমি যদি এখানে এক্স টু দি পাওয়ার n লিখি তাহলেও এটার আনসার হবে n এক্স n মাইনাস 1। এইসব ক্ষেত্রে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মান সমান। কিন্তু আমরা যদি এখন এইভাবে একটু লিখি, ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের সবথেকে কমন একটা ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ এক্স ওয়াই। এই জায়গায় ধরো আমি ইউভির ফর্মুলা, হ্যাঁ ইউভির ফর্মুলা বলে, তোমরা যদি পড়ে থাকো তাহলে জানো সব থেকে কমন যে ফর্মুলা সেটা হচ্ছে ইউভির ফর্মুলা। তো ইউভির ফর্মুলাটা কীরকম হয়, যে ইউ তার মানে ইউ হচ্ছে আমার এখানে এক্স, এক্স ডি ডি এক্স অফ ওয়াই মানে ওয়াই এর ডিফারেন্সিয়েশন প্লাস ওয়াই ডি ডি এক্স অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউভির ফর্মুলা যখন আমরা ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কি হবে, যখন আমি ডেল ডেল এক্স, হ্যাঁ এটাকে আমি এখানে লিখলাম এক্স ওয়াই, আমার এক্স ওয়াই এর আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এটার ক্ষেত্রে কি আমার ইউভি সূত্র প্রযোজ্য হবে না, এটার সাথে আমার ইউভি সূত্র প্রযোজ্য হবে না। এটার ক্ষেত্রে কি হবে দেখো, এই জায়গায় আমার এক্স আর এক্স ম্যাচ করছে, তার মানে ওয়াইটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট,
তাহলে আমরা যে ফর্মুলাটা করছিলাম যে এক্স ম্যাচ করছে ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াইয়ের মানটা আমি কী করতে হবে, বাইরে লিখে ফেলতে হবে, এবং এক্সের মান যেহেতু এক্সের মাথার উপরে 1 - 1 থাকবে, তার মানে হয়ে যাবে 0, 0 x⁴ মানে 1, তার মানে আনসার হবে শুধু ওয়াই। আচ্ছা, আশা করি তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পারছো যে যখন আমাদের ddx অফ এক্স ওয়াইয়ের মান বার করতে বলবে তখন এক্ষেত্রে আমরা ইউবির ফর্মুলা আছে, ইউবির ফর্মুলা ইউজ করব যখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ইউবির ফর্মুলা ইউজ করি না। আমরা যা কনস্ট্যান্ট, হ্যাঁ ওইটাকে আমরা ওয়াইকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, যদি আমার শুধু কনস্ট্যান্ট মানটা থাকে, যেমন আমার ডিফারেন্সিয়েশন আমি করলাম, এখানে আমার যা আছে হচ্ছে ওয়াই জেড ধরো, ঠিক আছে, বা এই ক্ষেত্রে আমি ওয়াই জেড না লিখে আমি যদি এখানে লিখি শুধু আমার 2কে আমি ডিফারেন্সিয়েশন করব, এখানে কি কোনো ম্যাচ আছে? না, এখানে কোনো ম্যাচ নাই, তার মানে এটা হয়ে যাবে ডিফারেন্সিয়েশনের মান 0। আর এই ক্ষেত্রে আমরা যখন দেখব, ধরো এই জায়গার মধ্যে আমি ওয়াই জেড লিখলাম, এই জায়গার মধ্যে কোনো ম্যাচ আছে না, সো আমাদের এটার মানও হয়ে যাবে 0। তাহলে আমরা যেটা বুঝলাম যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই বা এইখানে মিউচুয়াল বাদে বাকি যা আছে তাকে কনস্ট্যান্ট হিসাবে ধরে, কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে ইউবি, সেই ক্ষেত্রে আমরা ইউবির ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু না পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ইউবি সূত্র ইউজ না করে এই জায়গায় কনস্ট্যান্ট হিসাবে ধরে ফেলে এবং কনস্ট্যান্ট হিসাবে সে মান বের করে দেয়, ঠিক আছে। এবং দুটো ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্টের মান কিন্তু 0 আসে, যদি শুধু কনস্ট্যান্টকে আমরা ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে চাই তখন মান আসে 0। আচ্ছা, এতটুকু বেসিক জানলেই হবে। এই ক্ষেত্রে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে যে কথা বলি, অপারেটর জিনিসটা কি? অপারেটর জিনিসটা ধরো একটা কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানি ধরো কারের কোম্পানি, ঠিক আছে। কারের কোম্পানি কি করে, তারে যদি আমি কারের সবগুলা পার্টস দিয়ে দিই, যে দরজা জানালা গ্লাস, হ্যাঁ লুকিং গ্লাস যা আছে সব কিছু, চাকা মোটর সব কিছু যদি আমি তারে দিয়ে দিই, যেমন পার্টস দিয়ে দিলাম, তখন কোম্পানিকে দিলে পরে সেই কোম্পানি আমাকে একটা কী বের করে দিবে, কার, ঠিক আছে, একটা ব্র্যান্ড নিউ কার বের করে দিবে। তো অপারেটর জিনিসটা হচ্ছে এরকম, তাকে আমি যা দিব সে ওইটাকে চেঞ্জ করে অন্য একটা কিছুতে কনভার্ট করে দিবে, ঠিক আছে। যেমন আমি এখানে পার্টস দিছিলাম, আমার টুকরা টুকরা করা পার্টস, ওই টুকরা টুকরা করা পার্টসগুলো আমার একটা কারে কনভার্ট করে দিয়ে দিছে, ঠিক আছে। তো ম্যাথের অপারেটর জিনিসটা হচ্ছে এরকম যে সে একটা কোম্পানির মতো কাজ করবে, সে সবগুলা পার্টস নিয়ে একটা নতুন কিছু একটা বের করে দেবে, বুঝা গেছে। আচ্ছা, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যেটা, আমরা ওইটাকে একটা সুন্দর নামে ডাকি, ওই নামটা হচ্ছে নেবলা। ওই নামটা কি? নেবলা। এবং নেবলা দেখতে কেমন জানো? নেবলা দেখতে হচ্ছে এরকম, যেহেতু সেটা ভেক্টর, মাথার উপরে আমি একটা চিহ্ন দিতে হবে। নেবলাটা দেখতে অনেকটা এরকম, উল্টা পিরামিডের মতো। আচ্ছা, তো নেবলার মানটা হচ্ছে এইরকম যে আমরা আগে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ছিলাম না, কেন পড়ছিলাম দেখো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ছিলাম এই কারণেই, কারণ নেবলার মানটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে দেওয়া, নেবলার যে ইকুয়েশনটা আছে সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের নেবলার ইকুয়েশন অথবা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, তার ফর্মুলা, ঠিক আছে। তো আমরা এটার মাধ্যমে কি বের করব? আমরা এটার মাধ্যমে বের করব গ্রাডিয়েন্ট, তারপরে পড়ব হচ্ছে ডাইভারজেন্স, তারপরে পড়ব হচ্ছে কার্ভ। এখন আমি তো শুরুতেই বলছিলাম যে অপারেটর হচ্ছে এরকম একটা জিনিস যে ভাঙ্গে ট্যাঙ্গে নতুন আর একটা কিছু বানিয়ে দিবে, ঠিক আছে, বা জোড়া তালি দিয়ে নতুন একটা কিছু বানিয়ে দিবে। যেমন আমাদের গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এটা একটা তোমার স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র বানিয়ে দিবে, ভেক্টর ক্ষেত্র থেকে স্কেলার ক্ষেত্র বানিয়ে দিবে হচ্ছে ডাইভারজেন্সে। কার্ল হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র আছে, ওই ভেক্টর ক্ষেত্রটা আবার তোড়মোড় করে নতুন একটা ভেক্টর ক্ষেত্র বানিয়ে দিবে, ঠিক আছে। তার মানে অপারেটরের কাজ কি হবে, এগুলোর সাহায্য নিয়ে আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যেটা নেবলা, ওইটার সাহায্য নিয়েই আমরা
এগুলারে স্কেলার ক্ষেত্ররে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে ফেলবো, ভেক্টর ক্ষেত্রটাকে স্কেলার ক্ষেত্রে কনভার্ট করে ফেলবো, ভেক্টর ক্ষেত্রকে নতুন একটা ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে ফেলবো। আমরা এটা পরের ভিডিওগুলোতে দেখব।